একটি অন্তর্বর্তীকালীন সরকারের রাজনৈতিক দলগুলোর মতামত উপেক্ষা করে এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে কিনা? অন্তর্বর্তীকালীন সরকারের মূল স্লোগানটা যেটা ছিল সেটা হলো সংস্কার, আর এটা হচ্ছে বাংলাদেশের খুবই ভাইটাল একটা সংস্কার। আপনি এই চিরাং পোর্ট সংস্কার করবেন না, আপনার জব তৈরি হবে না। আপনি আমাকে ম্যান্ডেট দিয়েছেন, আমি সেই ম্যান্ডেট, আমি একটা রেভলিউশনের থেকে ম্যান্ডেট পেয়েছি, সেই ম্যান্ডেটটা নিয়ে আমি এসছি। আমি একটা পুরো বিপ্লবের ম্যান্ডেট নিয়ে এসছি এখানে, এবং আমার প্রত্যেকটা কথায় কথায় আমার হচ্ছে যে আমার সংস্কারটা, আমার সংস্কার এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট সংস্কার। এটা যে শফিকুল আলম, ওই বিষয়টা আমি এখনো কনভিন্স না। বন্দর, করিডোর, এই সব স্পর্শকাতর বিষয়ে রাজনৈতিক মতৈক্য ছাড়া বা নির্বাচিত সরকার ছাড়া, নির্বাচিত সরকার ছাড়া we got mandate to do everything. Everything. আমাদের প্রত্যেকটা কিছুর ম্যান্ডেট আছে। আমি রাজনীতি, আমাদের সংস্কার হচ্ছে মেন ম্যান্ডেট, এবং সংস্কারে সবকিছু পড়ে। অন্তর্বর্তী সরকারই যদি সব করে তাহলে তো নির্বাচিত সরকারের আর দরকার নেই। না, এটা তো ফালতু আলাপ। আপনি ভেবেন না যে আমরা ওই যে 3 মাসের এই যে আমরা ক্লাসিক্যাল যেটা কেয়ারটেকার, আপনি সেই কেয়ারটেকার গভর্নমেন্টের মুডে আছেন, ভাবছেন যে ওই যে কেয়ারটেকার গভর্নমেন্ট যে 3 মাসে যে কাজগুলো করতো, আমরা কিছু করব না, খালি ইলেকশন করব, নতুন ভোটার লিস্ট করব, ইলেকশন করেছে। আমরা তো সেই জন্য আসি নাই। রাখাইনে তথাকথিত মানবিক করিডোর, নিউ মোরিং টার্মিনাল, বিদেশিদের ইজারা ও সামরিক সরঞ্জাম তৈরির কারখানা স্থাপনের চক্রান্তের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট। রাজনৈতিক দলগুলোর মতামত উপেক্ষা করেই কি সরকার এসব স্পর্শকাতর সিদ্ধান্ত নিয়ে ফেলছে কিনা? বামরা যে এখন অনেক পিছিয়ে পড়ে আছে সেটার একটা নমুনা। আবারও আমরা বলবো যে বামরা যেন ভিয়েতনাম সফর করে আসে, তারা দেখে যে ভিয়েতনামে এরকম বোধহয় 44টা পোর্ট আছে, অনেকগুলোই পোর্ট প্রাইভেট কোম্পানি অপারেট করছে, বিদেশিরা অপারেট করছে। ওরা যেন মালয়েশিয়া ঘুরে আসে, মালয়েশিয়া অনেকগুলো পোর্ট বিদেশিরা অপারেট করছে। তো এইগুলো এই যে আপনি এই যে ইস্যুগুলো যে উঠছে, এটা বোঝা যায় যে আপনি আপনার কোকুনের মধ্যে আছেন, আপনি বাইরে কি হচ্ছে আপনি পড়ছেনই না, জানছেনই না। অনেকগুলো যে এই যে ভিয়েতনামে যে একটা পোর্ট যারা অপারেট করছে তার একটা বড় হলো এপি মোলার মার্কস। এপি মোলার মার্কস ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য লার্জেস্ট শিপিং কোম্পানি, ওয়ার্ল্ড অফ দ্য লার্জেস্ট টার্মিনাল অপারেটর। আমরা তাদের সাথে কথা বলছি। ড্যানিশ কোম্পানি, ওয়ার্ল্ডের 70-80টা টার্মিনাল ওরা অপারেট করে। তো আমি ওনাদেরকে বলবো যে ভাই একটু আপনি ভিয়েতনামে ভিয়েতনাম কমিউনিস্ট কান্ট্রি বাই দ্য ওয়ে, ভিয়েতনাম কিন্তু এখনও ফুললি কমিউনিস্ট কান্ট্রি। ওনারাও তো লেফটিস্ট পার্টি করেন, ভিয়েতনামটা একটু ঘুরে আসেন। আমরা কেন নিউ মোরিং টার্মিনাল বলেন বা আমরা বে টার্মিনাল বলেন বা লালদিয়ার টার্মিনাল বলেন, এটা আমরা কেন দিচ্ছি? আমাদের বাংলাদেশের পুরো পোর্ট হচ্ছে ইকোনমিক হৃদস্পন্দন। আপনি ইকোনমিকে বড় করবেন, আজকে যে আপনি যমুনা গ্রুপ একটা ম্যাসিভ অ্যামাউন্ট অফ আপনার এক্সপোর্ট করতে গেলে, বা পুরো বাংলাদেশে আমরা এখন এক্সপোর্ট করি কত, $50 বিলিয়ন মতো। আমি যদি 5 বছর এটাকে $100 বিলিয়ন নিতে চাই, এই পুরো এক্সপোর্টটা তো চিরং পোর্ট দিয়ে হবে। মংলা এটা পারে না, বেনাপোলু পারে না। তো এটা করতে হলে যে লেভেল অফ এফিসিয়েন্সি লাগবে লজিস্টিক্যাল, সেটা আমার নাই, বলতে হবে। আমি এই জায়গায় আমাকে বিদেশি কোম্পানি, এবং আমরা থুড়িবুড়ি ছোটোখাটো কোনো কোম্পানির সাথে কথা বলছি না, আমরা কথা বলছি ওয়ার্ল্ডের যারা লার্জেস্ট পোর্ট অপারেট করে আসে তাদের সাথে কথা বলছি। তারা এটা অপারেট করবে, তারা এই কাজগুলো অনেক জায়গায় করছেন, অনেক খুব এফিশিয়েন্টলি করছেন। কিন্তু একটি অন্তর্বর্তীকালীন সরকারের রাজনৈতিক দলগুলোর মতামত উপেক্ষা করে এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে কিনা? অন্তর্বর্তীকালীন সরকারের মূল স্লোগানটা যেটা ছিল সেটা হলো সংস্কার, আর এটা হচ্ছে বাংলাদেশের খুবই ভাইটাল একটা সংস্কার। আপনি এই চিরাং পোর্ট সংস্কার করবেন না, আপনার জব তৈরি হবে না। জব তৈরিটা আমাদের একটা বড় ম্যান্ডেট। এই সংস্কারটা আমাদের প্রতিটা দেয়ালে দেয়ালে লিখে দেওয়া হয়েছে, দেয়ালে লেখা হয়েছে, সংস্কার কমিশনের রিপোর্ট দিয়েছে। কিন্তু রাজনৈতিক দলগুলোর মতৈক্য ছাড়া এই ধরনের স্পর্শকাতর বিষয় না। আমরা তাহলে কয়েকদিন পরে বলবো যে আপনাদের মতৈক্য ছাড়া আপনি ট্যাক্স উঠাবেন না। আপনি আমাকে ম্যান্ডেট দিয়েছেন, আমি সেই ম্যান্ডেট, আমি একটা রেভলিউশনের থেকে ম্যান্ডেট পেয়েছি, সেই ম্যান্ডেটটা নিয়ে আমি এসছি। আমি একটা পুরো বিপ্লবের ম্যান্ডেট নিয়ে এসছি এখানে, এবং আমার প্রত্যেকটা কথায় কথায় আমার হচ্ছে যে আমার সংস্কারটা, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট সংস্কার। এটা যার কারণে আমাদের জব তৈরি হবে। এই যে মানুষের অস্থিরতা, জব নাই তো। আপনি 10-15 বছর ধরে আপনি উন্নয়নের গল্প করেছেন, কিন্তু জব ছিল না।
ইয়াং ম্যান আর অ্যাংরি, ইয়াং ওমেন আর অ্যাংরি। পোর্টগুলো বিদেশিদের হাতে আপনি পরিচালনার আমাদের দায়িত্ব নাই দিলে তো, আসলে কি করে আমাদের নাই তো। কর্মসংস্থান তৈরি হতে পারে? আপনি যখন ইটিভি একটু বুঝিয়ে হলো, বলবেন। শুনেন, ইটিভি যখন বাংলাদেশে চালু হলো, ওরা সাইমন রিককে নিয়ে এসেছিল, বিদেশিদেরকে নিয়ে। সেটা কি বিদেশি চ্যানেল ছিল? সেটা তো না, বিদেশি চ্যানেল নাই, কাকে আমরা বলছি তো, আমাদের পোর্টটা তো আমাদের থাকছে, অপারেটরটা বিদেশি। জি, ঠিক তেমনি আপনি যে আদমজি বন্ধ হয়েছিল না, অনেক চিল্লাচিল্লি করেছিলেন আমাদের ইয়েরা, কি আদমজি বন্ধটা কি খারাপ হয়েছে? আদমজির যে জায়গা, আদমজি ওইখানে 20-25 হাজার লোকের ওইখানে সংস্থান হতো, ওরা বসে বসে বেতন নিতেন। ওই জায়গাটা ওদেরকে টাকা পয়সা দিয়ে বুঝিয়ে দিয়ে ওই পুরো জায়গায় একটা ইপিজেড করা হয়েছে, ওইখানে এখন 2 লক্ষ লোকের কর্মসংস্থান হয়েছে। তা আপনি এই যে আপনি যে পুরোনো একটা মাইন্ডসেট নিয়ে আসেন, এটা কোনো, এইটা পৃথিবীতে কেউ এই ধরনের কথা শুনলে মানুষ হাসে। জি জি, শফিকুল আলম, ওই বিষয়টা আমি এখনো কনভিন্স না। বন্দর, করিডোর, এই সব স্পর্শকাতর বিষয়ে রাজনৈতিক মতভেদ ছাড়া বা নির্বাচিত সরকার ছাড়া, নির্বাচিত সরকার ছাড়া উই গট ম্যান্ডেট টু ডু এভরিথিং। এভরিথিং আমাদের প্রত্যেকটা কিছুর ম্যান্ডেট আছে। আমি রাজনীতি, আমাদের সংস্কার হচ্ছে মেন ম্যান্ডেট, এবং সংস্কারে সব কিছু পড়ে। কি পড়েন আপনি আমারে বলেন? আপনি রোহিঙ্গা ক্রাইসিস এত বছর ধরে পড়ে আছে, কিছু হচ্ছে না, তা আমরা এটা দেখব না? আমাদের হাই রিপ্রেজেন্টেটিভ সবার সাথে কথা বলছেন, এই প্রফেসর ইউনুস ইউএনএ যে বলেছেন, বলার ফলে ওনার বলার কারণে একটা রেজুলেশন অ্যাডপ্ট হয়েছে, এবং যার কারণে এবছর সেপ্টেম্বরে একটা বড় সম্মেলন হচ্ছে, 170টা দেশে সেখানে পার্টিসিপেট করবে রোহিঙ্গা নিয়ে। তো এটা বলবেন না? এটাও তো সংস্কারের পার্ট, কারণ রোহিঙ্গা ক্রাইসিসটা পড়ে আছে, কারো ইটস নো ওয়ানস বেবি, এটা পারসিকিউটেড মাইনরিটি। অন্তর্বর্তী সরকারি যদি সব করে, তাহলে তো নির্বাচিত সরকারের আর দরকার নেই। না, এটা তো ফালতু আলাপ। এটা কি, আমাদের নির্বাচনও আমার সংগঠিত করা আমাদের কাজ, এবং নির্বাচন আগ পর্যন্ত যতগুলো ক্রাইসিস আছে, যতগুলো বিষয় আছে, আমি প্রত্যেকটা করা আমার কাছে। আপনি ভেবেন না যে আমরা ওই যে 3 মাসের এই যে আমরা ক্লাসিক্যাল যেটা কেয়ারটেকার, আপনি সেই কেয়ারটেকার গভর্নমেন্টের মুডে আছেন, ভাবছেন যে ওই যে কেয়ারটেকার গভর্নমেন্ট যে 3 মাসে যে কাজগুলো করতো, আমরা কিছু করব না, খালি ইলেকশন করব, নতুন ভোটার লিস্ট করব, ইলেকশন করেছে। আমরা তো সেই জন্য আসি নাই। আমাদের ম্যান্ডেটটা খুবই পরিষ্কার, সংস্কার, এবং আমরা ইলেকশনটা করব এই সংস্কারের একদম শেষে, যে ইলেকশন হবে, আমরা একটা পলিটিক্যাল গভর্নমেন্টের কাছে হ্যান্ড ওভার করে আমরা চলে আসব, এবং যে ইলেকশনটা হবে হচ্ছে ডিসেম্বর থেকে জুনের